বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 17তম অধ্যায় অর্থাৎ পরিসংখ্যানের আজ 10 নম্বর লেকচার। গত লেকচারে আমি আয়তলেখ কিভাবে আঁকতে হয় দেখাইছিলাম এবং আয়তলেখ থেকে কিভাবে গণসংখ্যা বহুভুজ আঁকতে হয় এই বিষয়টা আমরা দেখাইছিলাম। আজকে আমরা সরাসরি শুধু একটা গণসংখ্যা বহুভুজ কিভাবে আঁকতে হয় এই বিষয়টা দেখবো, যে নিচের গণসংখ্যা নিবেশন সারণী থেকে বহুভুজ অঙ্কন করো। বহুভুজ অঙ্কন করা আর গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা দুইটাই এক কথা। এইখান থেকে আমরা গণসংখ্যা বহুভুজ বা বহুভুজ অঙ্কন করব। তো বহুভুজ বা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার ক্ষেত্রে আমরা জানি আজকে বহুভুজ বা গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য কোন কোন বিষয় আমাদের দরকার গ্রাফ আঁকতে গেলে, এই বিষয়টা নিয়ে আমি 8 নম্বর লেকচারে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকে আবার নতুন করে বলি, যে গণসংখ্যা বহুভুজের জন্য আমাদের দরকার হচ্ছে মধ্যবিন্দু দরকার। প্রশ্ন তো দেয়া থাকবে এমনিতেই শ্রেণী, আর কি দেয়া থাকবে? গণসংখ্যা, শ্রেণী এবং গণসংখ্যা, এই দুইটা আমাদের প্রশ্নে দেয়া থাকবে। শ্রেণী এবং গণসংখ্যা এই দুইটা আমাদের প্রশ্নে দেয়া থাকবে। শ্রেণী দেয়া থাকবে আর গণসংখ্যা দেয়া থাকবে, গণসংখ্যা দেওয়া থাকবে, এই দুইটা দেওয়া থাকবে। আমাদের দরকার হবে কি? শ্রেণীর মধ্যবিন্দু নেওয়া। শ্রেণীর মধ্যবিন্দু নেওয়া কি নেওয়া? শ্রেণীর মধ্যবিন্দু। আমাদের শ্রেণীর মধ্যবিন্দুটা দরকার। এখন মধ্যবিন্দু যদি না থাকে তারপরেও আমরা কি গণসংখ্যা বহুভুজ আঁকতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে শ্রেণীটা যেন হয় অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যদি থাকে তাহলে প্রত্যেকটা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা থেকে আয়তলেখ অঙ্কন করব। আয়তলেখ অঙ্কন করে আয়তলেখের উপরের মিড পয়েন্টটা, যেমন এইভাবে আমরা গত লেকচারে দেখছিলাম, এইভাবে যদি আয়তলেখ হয় তাহলে এই মিড পয়েন্টটাকে নেব এবং মনে করো এখানে হচ্ছে আরেকটা আয়তলেখের স্তম্ভ, তাহলে এখানের মিড পয়েন্ট নেব, এই রেখা এইভাবে যোগ করব, এই যোগ করে আমরা করব। তো সবচেয়ে বেস্ট যে কোনো ভাবেই হোক আমরা কি করব? আমরা গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আমরা সবসময় মধ্যবিন্দুর হেল্প নেব। আমরা যখন আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ আঁকবো তখন আমরা মনের অজান্তেই আমরা মধ্যবিন্দু ব্যবহার করে আঁকি। যখন আমরা আয়তলেখ আঁকি, আয়তলেখ থেকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা থাকলে তো আয়তলেখ হয়। তো আয়তলেখ থেকে আয়তলেখ যে স্তম্ভ পাই, স্তম্ভের মাঝামাঝিটা কি করি? আমরা পয়েন্টটাকে আইডেন্টিফাই করি। যখন আয়তলেখের মাঝামাঝি পয়েন্টটাকে আমরা আইডেন্টিফাই করি, তখন ওই যে মাঝামাঝি পয়েন্টটা, ওই মাঝামাঝি পয়েন্টটাই হচ্ছে ওই শ্রেণীর মধ্যবিন্দুকে নির্দেশ করে। তো পরোক্ষভাবে আমরা কিন্তু মধ্যবিন্দুর সাহায্যেই তখনও আমরা করি। তো সেই ক্ষেত্রে আমরা একটু বুঝতে অসুবিধা হতো। বুঝার এই অসুবিধাটা দূর করতে আমরা কি করবো? যে সব সময় শ্রেণীর মধ্যবিন্দুটাকে আগে নেব। শ্রেণীর মধ্যবিন্দুটা আমরা আগে নেব। তো শ্রেণীর মধ্যবিন্দুটাকে যদি আমরা আগে নেই তাহলে এখানে মধ্যবিন্দু অলরেডি আমাদের রেডিমেড দেওয়া আছে। মধ্যবিন্দু 15, 25, 35, 45, 55, 65, 75, 85 দেওয়া আছে। তো এই যে এই মানগুলা দেওয়া আছে, আমরা এখান থেকে আরেকটা কাজ করব কি, যে যেই মধ্যবিন্দু দেওয়া আছে, যেখান থেকে শুরু করছে, এর পূর্বের মধ্যবিন্দুটা আমরা নেওয়ার চেষ্টা করব। এর পূর্বের মধ্যবিন্দুটা যদি আমরা নিতে চাই তাহলে এর পূর্বের মধ্যবিন্দু কত হবে? 5 হবে, কারণ এখানে কি 15 আর 25 পার্থক্য কত? 10। তাহলে এর পূর্বেরটা যদি আমরা নিতে চাই, 25 থেকে 15 তে আসছে, কত কম? 10 কম, তাহলে 10 কমে 15 তে আসছে। তাহলে এরপরে পূর্ববর্তী মধ্যবিন্দুটাও কি 15 থেকে 10 কম হবে। 10 কম হলে কত হবে? 5 হবে। এবং এর লাস্ট থেকে এর পরেরটা নিব, আগে নেই। এখানে প্রথমে এইটা হচ্ছে কি, এটা গণসংখ্যা। এখানে কি হবে? এখানে হবে গণসংখ্যা। আমি একটু এইভাবে একটু এখান থেকে একটু সরাই আনি, এইখানে আনি, এইখানে আনি। এখানে হচ্ছে কি গণসংখ্যা। এখানে গণসংখ্যা, এটা হচ্ছে কি গণসংখ্যা। আর এইটা হচ্ছে কি মধ্যবিন্দু। মধ্যবিন্দু এটা এই দিকে নেব আমরা, ভূমি অক্ষে নেব কি মধ্যবিন্দু। এটা কি x ধরলাম আর এটাকে y ধরলাম। এটা হচ্ছে কি ভূমি অক্ষ যেটা x, আর লম্ব অক্ষ যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে y। এখন আমরা মধ্যবিন্দু, আমরা এখানে মধ্যবিন্দুগুলা নেই 15, 25, 35, 45, 55। আমরা বলছিলাম কি যে 15 এর পূর্ববর্তী মধ্যবিন্দুটা নেব। 15 এর পূর্ববর্তী মধ্যবিন্দু যদি নেই, এইটা হচ্ছে 0 বিন্দু, আর এইটা হচ্ছে কত ধরলাম আমি? এই অংশ হচ্ছে কিন্তু 5, এই অংশ হচ্ছে 5, এই অংশ হচ্ছে 5। এবং এর পরের মধ্যবিন্দু কত? পরের মধ্যবিন্দু হচ্ছে কত? 15।
তাহলে এই 15টাকে আমি এখানে লিখলাম 15। এর পরের মধ্যবিন্দু কত হচ্ছে, পরেরটা হচ্ছে 25, 25টাকে আমি এখানে লিখলাম। এর পরেরটা হচ্ছে কত, 35, পরেরটা 35, এর পরেরটা হচ্ছে 45, এর পরেরটা 55, এর পরেরটা হচ্ছে কত 65, এবং এর পরেরটা হচ্ছে 75, এর পরেরটা হচ্ছে 85। 85 আমাদের এখানে দেওয়া আছে। যেহেতু বহুভুজ আকার ক্ষেত্রে আমরা যেই মধ্যবিন্দু থেকে শুরু করছি তার পূর্ববর্তী মধ্যবিন্দু একটা নিয়ে এর থেকে শুরু করব এবং চেষ্টা করব যেটা শেষ করছি এরপরে আরেকটা অতিরিক্ত মধ্যবিন্দু নেব। তাহলে 85 আছে, আর একটা যদি নেই হবে কত 95 বা 95 লিখলাম। লেখার পর আমরা যে ভূমিকে মধ্যবিন্দু নেওয়ার কথা ছিল নিলাম। এখন লম্বককে কি নিব, লম্বককে নিব গণসংখ্যা। তো গণসংখ্যা আমাদের কত নিব দেখি। এখানে আমাদের 8 আছে, 10 আছে, 15, 30, 45, 41, 15, 7। এখানে সর্বোচ্চ গণসংখ্যা আমাদের কত আছে, সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে কত 45। সর্বোচ্চ গণসংখ্যা কত 45 আছে। তো 45 আছে, আমরা সেই অনুপাতে নেব। 45 যদি হয় তাহলে আমরা দেখি 5, 10, 15, 20, 25, 30, 35 আমরা 5 করে করে নেই। যেমন এই পয়েন্টে আমি 5 নিব, এই পয়েন্ট সমান এটুকু হচ্ছে 5, এখানে হচ্ছে 10, এখানে 15, এখানে 20, 25, 30, 35, 40, 45, 50। তো আমি মার্ক করে নিলাম, এখানে নীল কালি দিয়ে লিখি। এটা হচ্ছে 0, এই পর্যন্ত আসলে আমরা 5 শ্রেণী ধরবো। এইটুকু আসলে 10, এইটুকুতে 15, এইটুকুতে 20, এইটুকুতে 25, এইটুকুতে 30, এইটুকুতে 35, এইটুকুতে 40, এইটুকুতে হচ্ছে 45, এইটুকু হচ্ছে 50, এইটুকু 50। অর্থাৎ এর গড়ে নিচের যে গড়গুলা এই 0 থেকে শুরু হয়, এখানে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5 এভাবে 1, 2, 3, 4, 5 করে প্রত্যেকটা করে আছে। তো আমি নিলাম 5 পর্যন্ত, 50 পর্যন্ত নিলাম। আমার দরকার কত হবে 45 পর্যন্ত সর্বোচ্চ লাগবে। এখন আমাদের আকার পালা। যখন মধ্যবিন্দু 5 তখন আমাদের কি নেই, কোনো ঘনসংখ্যা নাই। তো মধ্যবিন্দু 5 তো এখানে নাই, শুরু হয়েছে কত 15 থেকে। তো মধ্যবিন্দু যখন 15 আমাদের এর বিপরীতে ঘনসংখ্যা কত, মধ্যবিন্দু এই সেই ভূমিকে ধরছি, মধ্যবিন্দু যখন 15, মধ্যবিন্দু যখন 15 তখন গণসংখ্যা কত আমাদের 8। মধ্যবিন্দু 15 হলে গণসংখ্যা 8। তাহলে এইখানে যদি হয় 5 তাহলে 6, 7, 6, 7, 8 এখানে কোথাও হবে, ধরলাম এখানে, আর 9, 10 এখানে। তাহলে এই সারিতে হবে। তাহলে মধ্যবিন্দু 5 হলে গণসংখ্যা 8। তাহলে এই দুইটার কম্বিনেশন বিন্দু কোথায়, এইটা, এই বিন্দুটা, এই বিন্দুটাই হচ্ছে কি এই দুইটার কম্বিনেশন বিন্দু। এই একটা বিন্দু আমি দিয়ে রাখলাম। তারপর মধ্যবিন্দু যখন 25, মধ্যবিন্দুটা যখন 25 তখন গণসংখ্যা কত। আমি এক কাজ করি, এই যে 5 থেকে এই সরি 5 কি দিলাম, ভুল করছি। তো মধ্যবিন্দু যখন 15 তখন হচ্ছে 8। তাহলে 15 হচ্ছে এই বিন্দুতে, এই বিন্দুতে, আর 8 হচ্ছে এই বিন্দুতে। তাহলে এখানে উপরে যদি আসি 7, 8 এইখানে কোথাও হবে, এইখানে কোথাও হবে, এইখানে কোথাও হবে। আবার 15 এর উপরে এবং 8 এর 15 মধ্যবিন্দু এবং গণসংখ্যা 8 এর মাঝামাঝি এই বিন্দু। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটা আমি 5 থেকে এখান পর্যন্ত এটা এই রেখাটাকে আমি যোগ করি, লাল কালি দিয়ে যোগ, যেহেতু নীল কালি দিছি এখন কালো কালি দিয়ে যোগ করি, এটা যোগ করলাম। তারপর মধ্যবিন্দু যখন 25 তখন গণসংখ্যা হচ্ছে 10। মধ্যবিন্দু 25 হলে গণসংখ্যা 10। এটা বেশি উপরে তুলে ফেলছি, এইখানে কোথাও হবে। তো মধ্যবিন্দু যখন 25 গণসংখ্যা তখন 10। তাহলে 25 এর বিপরীতে 10, 25 এর বিপরীতে 10, 10 হচ্ছে এইটুকু শ্রেণীতে আসছে, আর 25 হচ্ছে এইটুকু শ্রেণীতে। তাহলে এইখানে কোথাও হবে, এইখানে কোথাও হবে, এইটা, এইটা, এটাকে আমি লাল কালি দিয়ে যোগ করি। তাহলে এখন এইটা থেকে এইখানে রেখাটা আসবে, আসলো। আসার পর এর পরের মধ্যবিন্দুতে যায়। মধ্যবিন্দু যখন 35 তখন গণসংখ্যা হচ্ছে 15। তো মধ্যবিন্দু যখন 35 গণসংখ্যা তখন 15। তাহলে 35 হবে এদিকে আর গণসংখ্যা 15 এদিকে। এদিক থেকে আসি, এদিক থেকে আসি, এই বিন্দুতে এসে জুটলো। তার মানে এইখানেকার কোথাও একটা বিন্দু। এই এখান থেকে উপরে উঠছি, আর এই হচ্ছে গণসংখ্যা হচ্ছে এইদিকে উপরে। তাহলে 15 আর 35, তাহলে আসলে এই বিন্দুতে আসে, আসলাম। আসার পর তাহলে এই বিন্দু আর এই বিন্দু যোগ করি, এই দুইটা বিন্দু যোগ করি, যোগ করলাম। তাহলে গেল
এরপরে হচ্ছে কত 35, পরে হচ্ছে কত 45, পরে হচ্ছে 45। মধ্যবিন্দু যখন 45 তখন গণসংখ্যা হচ্ছে 30। মধ্যবিন্দু 45, গণসংখ্যা তখন 30। তাহলে এই 45 থেকে উপরে যায়, এটা 30, 35 থেকে এখানে আসছে। 45 থেকে যদি এইভাবে উপরে উঠি আর গণসংখ্যা 30 এইখানে, এই করে এইখানে কোথাও পড়ে, এইখানে কোথাও এসে পড়ে, এইখানে কোথাও এসে পড়ে। তো এই দুইটাকে এখন আমরা যদি যোগ করি, এই দুইটা রেখাকে যদি যোগ করি এখানে আসে, আসলো। এরপর 45 এটা শেষ, তারপর কত হচ্ছে মধ্যবিন্দু 55। মধ্যবিন্দু যদি 55 হয় তখন গণসংখ্যা হচ্ছে 45। মধ্যবিন্দু এই হচ্ছে 55, গণসংখ্যা 45, 45 কোথায় এখানে। তাহলে এই এই এইভাবে আসে, যদি এইখানে কোথাও আসে, এইখানে বিন্দুটা আসে, এই রেখাটাকে যদি যোগ করি এখান থেকে এখানে আসবে, আসলো। তারপর 55 থেকে 65, মধ্যবিন্দু যখন 65 তখন গণসংখ্যা কত হয় 41। তাহলে আগে 65 মধ্যবিন্দুতে যাই, এই হচ্ছে মধ্যবিন্দু 65, 65 বিপরীতে গণসংখ্যা কত হচ্ছে 41। তাহলে 40 41, এই হচ্ছে 40, এই হচ্ছে 40 41 হবে এইখানে কোথাও, অর্থাৎ এখানে যদি উঠি এভাবে গিয়ে এইখানে কোথাও হবে, অর্থাৎ এইখানে কোথাও হবে। এখন এই রেখা দুইটাকে যোগ করি, এই রেখাটাকে যোগ করে এখানে আনলাম, 65 বিপরীতে 41। এবং তারপরের মধ্যবিন্দু হচ্ছে কত 75 বা 75, 75 এর বিপরীতে গণসংখ্যা কত 15। তাহলে আগে 75 এ যাই, 75 আর গণসংখ্যা 15, এই যদি আসি তাহলে এইখানে কোথাও এসে পড়ে, অর্থাৎ এইখানে কোথাও এসে পড়ে। এখন এই এই দুইটা রেখাকে যদি আমরা যোগ করি, এই দুইটা রেখাকে যদি আমরা যোগ করি, এখন এখান থেকে এসে এখানে পড়বে, পড়লো। এবং এরপরে 75 পরে কত হচ্ছে 85, 85 যখন মধ্যবিন্দু গণসংখ্যা 7, যখন মধ্যবিন্দু 85 এই যে এই বিন্দুতে গণসংখ্যা কত 5 7, তাহলে 7 হলে এই বিন্দুতে এসে পড়বে, এইখানে কোথাও এসে পড়বে, এখানে কোথাও এসে পড়বে, এখানে। এবং এরপরে এইটা থেকে এই 95 এর 0 তে এনে লাগিয়ে দেব, দিলাম। তাহলে এই অংশ এটাই হচ্ছে কি গণসংখ্যা বহুভুজ, এটাই কি গণসংখ্যা বহুভুজ বা বহুভুজ আঁকলাম আমরা। এই এই যে উপাত্ত বইয়ের উদাহরণ নাম্বার 4, উদাহরণ 4 এর গণসংখ্যা। এখন গ্রাফ চিত্র যদি থাকতো, গ্রাফে খুব সুন্দর করে প্রত্যেকটা গড়, ভূমি অক্ষে গড় এবং লম্ব অক্ষে গড় সুন্দর করে সাজিয়ে দেওয়া থাকে। এখানে তো গড় সাজিয়ে দেওয়ার মতো কোনো অপশন নাই, আমি হোয়াইট বোর্ডে আঁকতেছি, তো একটু বুঝতে অসুবিধা হইতে পারে। তো এরপরে দেখি আরেকটা অঙ্ক করা যায় কিনা, আরেকটা অঙ্ক করে দেওয়া যাবে। এ হচ্ছে উদাহরণ 5 নম্বর অঙ্ক। এটাতে এভাবে দেওয়া আছে যে দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। তো দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হয়েছে। এখান থেকে গণসংখ্যা বহুভুজ আঁকতে বলছে। তো গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আমরা কি জানি, শ্রেণী আর গণসংখ্যা তো এমনিতেই দেওয়া থাকে, তারপর মধ্যবিন্দু আমাদের প্রয়োজন। তো এখানে মধ্যবিন্দুটা নাই, তো আমরা এক কাজ করি, আমি আগের অঙ্কেও করলে এটা ভালো হইতো যে এখানে শ্রেণী আর গণসংখ্যা এটাকে আগে সারণীতে নিয়ে যাই। তো এটাকে যদি আমরা সারণীতে নিয়ে যাই, তো দেখি 1 2 3 4 5 6 7 8, 8টা সারণী তৈরি হবে, 8টা, 1 2 3 4 5 6 7 8, 8 এইভাবে 8টা সারণী। তাহলে এটা হচ্ছে কি শ্রেণী, শ্রেণী, আর এটা হচ্ছে কি গণসংখ্যা, বা যেটাকে আমরা এফআই দিয়েই লিখি, গণসংখ্যা মানে হচ্ছে এফআই। তো শ্রেণী হচ্ছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, আবার 81 থেকে 90, 91 থেকে 100, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 100। আগের অঙ্কে এভাবে শ্রেণীতে টেবিলে সারিগুলাকে কলাম আকারে সাজানো উচিত ছিল, তো আমি এটা না করেই করছি, অসুবিধা নাই না করে করলে, তবে উচিত ছিল এটা করে করা, তো আমি আগেরটা করি নাই যেহেতু এখন কোডটা করে দেখাচ্ছি। তো এখানে গণসংখ্যা হচ্ছে, গণসংখ্যা কত 6 8 10 12, 6 8 10 12 10 12 5 7 2 5 7 2, এটা লিখলাম। লেখার পর আমরা আজকে কি চাই, গণসংখ্যা বহুভুজ। তো
তো গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য শ্রেণী এবং গণসংখ্যা বইয়ে দেওয়া থাকে। আর কি প্রয়োজন আমাদের? মধ্যবিন্দু প্রয়োজন। এখানে কিন্তু শ্রেণী কি আকারে আছে? বিচ্ছিন্ন শ্রেণী আকারে আছে। তো বিচ্ছিন্ন শ্রেণী থেকে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি করব, ওখান থেকে আয়তলেখ তৈরি করব, তারপর আয়তলেখের মধ্যবিন্দুগুলো নিয়ে গণসংখ্যা বহুভুজ তৈরি করব। তো আমাদের যেহেতু আয়তলেখ এখানে চায় নাই, যদি আয়তলেখ চাইতো তাহলে আমরা এই শ্রেণীটাকে অবিচ্ছিন্ন শ্রেণী করে নিতাম। যেহেতু আয়তলেখ চায় নাই, তাহলে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তৈরি করার প্রয়োজন নাই। আমরা সরাসরি এই গণসংখ্যা বহুভুজ তৈরি করব। তো গণসংখ্যা বহুভুজ তৈরি করার জন্য আমাদের সহজ পদ্ধতিটা কি? মধ্যবিন্দু প্রয়োজন। তাহলে মধ্যবিন্দু, এখানে লিখি মধ্যবিন্দু, 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 মধ্যবিন্দু যেটাকে আমরা xi দিয়ে লিখি, আমি xi-টা এখানে আর না লিখলাম। তো মধ্যবিন্দু হচ্ছে কি? যে কোনো শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমা দুইটাকে যোগ করব, 2 দিয়ে ভাগ করব। 31 এবং 40 এই দুইটাকে যদি আমরা 2 দিয়ে 31 যোগ 40 ভাগ হচ্ছে 2, 31 যোগ 40 ভাগ হচ্ছে 2, 70 কত হবে? 71, 71/2, তাহলে 35 কে 2 দ্বারা ভাগ করলে 35.5 হয়। তাহলে এখানে কত হয়? 35.5। এবং যেহেতু পরের শ্রেণীটি কি করব? এই দুইটাকে যোগ করব, এই দুইটাকে যোগ করব, 2 দ্বারা ভাগ করব। এটা না করে আমি দেখতে পাচ্ছি 41 আর 30, এখান থেকে শ্রেণী ব্যবধানটা কত? 41, একটা শ্রেণীর উচ্চ সীমা থেকে 40 থেকে 31 বিয়োগ দেব, আর বিয়োগের ফলের সাথে 1 যোগ করব। শ্রেণী ব্যবধানটা আমরা বের করব। তো শ্রেণী ব্যবধান বের করার সূত্র হচ্ছে যে কোনো শ্রেণীর উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করব, বিয়োগফলের সাথে 1 যোগ করব। যদি বিচ্ছিন্ন শ্রেণী সীমা হয়, যদি বিচ্ছিন্ন শ্রেণী সীমা হয়, তাহলে শ্রেণী ব্যবধান নির্ণয় সূত্র উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ, বিয়োগফলের সাথে 1 যোগ। তাহলে 41 থেকে 31 যদি বিয়োগ করি তাহলে হয় কত? 9 যোগ 1 কত হলো? 10। তো শ্রেণী ব্যবধান 10 হয়েছে। তাহলে এই মধ্যবিন্দু বের করার জন্য এই 35.5 এর সাথে শ্রেণী ব্যবধান প্রত্যেকবার যোগ করে করে লিখবো। 35.5 এর সাথে যদি 10 যোগ করি বা 10 যোগ করি তাহলে 45.5 হয়, 45.5 হয়। এরপরের শ্রেণী লিখতে হলে এই 45.5 এর সাথে শ্রেণী ব্যবধান 10 যোগ করব। তাহলে 45.5 এর সাথে 10 যোগ করলে 55.5। এরপরেরটা লিখতে চাইলে 65.5, এরপরেরটা 75.5, এরপরেরটা 85.5, এরপরেরটা 95.5। এই হচ্ছে মধ্যবিন্দুগুলা। তাহলে মধ্যবিন্দুগুলা লিখলাম, লিখে এখন আমরা আমাদের সেই বিখ্যাত আয়তলেখের গ্রাফটা আঁকবো। তো গ্রাফটা আঁকার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে একটা হচ্ছে কি, যে লম্ব অক্ষ, ভূমি অক্ষ নিলাম এবং তারপর লম্ব অক্ষ নিলাম। এটা হচ্ছে মূল বিন্দু 0 0 এর সাপেক্ষে, এটা হচ্ছে কি y, আর এটা হচ্ছে x। এটা এখানে কি নিব? মধ্যবিন্দু নিব। এখানে কি নিব? মধ্যবিন্দু, মধ্যবিন্দু। এখানে নেব কি? গণসংখ্যা। গণসংখ্যা। তো মধ্যবিন্দুগুলা নিতে চাই। মধ্যবিন্দুগুলা প্রথমে কি আছে? 35.5। এইখান থেকে যেহেতু শুরু হয়েছে 0, তাই আমরা এখানে একটা বাস দেব। এই বাস দিয়ে বুঝাবো যে এইখান থেকে শুরু হয়েছে কত? 35.5, 35.5। তাহলে লিখি আমি নীলকালি দিয়ে এটাকে লিখি 35.5। এই পয়েন্ট কত? 35.5। এবং এই পয়েন্টটা হচ্ছে কত? 45.5। এই পয়েন্টটা হচ্ছে 55.5। এই পয়েন্টটা হচ্ছে 65.5। এই পয়েন্টটা হচ্ছে 75.5। এই পয়েন্টটা হচ্ছে 85.5, 85.5। এই পয়েন্টটা হচ্ছে আরে ভুল করছি, এখানে একটা ভুল হয়েছে। কি? এটা তো মধ্যবিন্দু নেওয়ার কথা, আমি এখানে লিখি মধ্যবিন্দু। একেবারে নিম্ন যেটা আছে 35.5 এর পূর্ববর্তী মধ্যবিন্দু নিতে হয়। তাহলে 35.5 এর পূর্ববর্তী মধ্যবিন্দু হচ্ছে কত? 20.5। যদি 10 বিয়োগ করে এর পূর্বেরটা চাই, তাহলে এটা হচ্ছে কত? 20.5। আমি কালি দিয়ে লিখি 25.5, 25.5। এখান থেকে হবে 35.5, 45.5, 55.5, তারপর 60
5.5, তারপর 75.5, তারপর 85.5, এখন এটা হবে 95.5, এবং আরো একটা অতিরিক্ত নিতে হবে, তাহলে 105.5, 105.5, 105.5 এখানে নিলাম। এখন গণসংখ্যা আমার এখানে সর্বোচ্চ কত আছে? সর্বোচ্চ এখানে গণসংখ্যা আছে 12। তাহলে আমি এক কাজ করি, এই পর্যন্ত হচ্ছে কত? 2, এই পর্যন্ত হচ্ছে 4, এই পর্যন্ত 6, এই পর্যন্ত 8, এই পর্যন্ত 10, এই পর্যন্ত 12, এই পর্যন্ত 14 নিলাম। যেহেতু সর্বোচ্চ গণসংখ্যা আমার এখানে কত আছে? 12, তাহলে 12 এর বেশি কি আমার রেখাটা উঠবে না, তাহলে 12 আমি 14 পর্যন্ত নিলাম। তো এই থেকে এই পর্যন্ত হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14 নিলাম। এখন এখানে আসি যে যখন মধ্যবিন্দু 35.5 তখন গণসংখ্যা কত? 6। 35.5 তখন গণসংখ্যা হচ্ছে 6। 35.5 এর গণসংখ্যা বিপরীতে হচ্ছে 6। তাহলে এইটা থেকে এভাবে এখানে আসি, আসলে এই বিন্দু, এই বিন্দু, এটা থেকে এভাবে আসি আর এটা থেকে এভাবে আসি, তাহলে এইটাই হচ্ছে সেই বিন্দু, এই হচ্ছে একটা বিন্দু। তাহলে এই বিন্দুতে এখন আমরা কি করব? রেখাটা যোগ করি, এখান থেকে যোগ করে এখানে আসলাম। ওই যে পূর্বের যে অতিরিক্তটা পিছনে নিয়েছিলাম, পিছন থেকে যোগ করে এখানে আসলাম। তারপর এর পরের গণসংখ্যা কত? 45.5, তার বিপরীতে আছে কত? 8। তাহলে 45.5, এইটা 45.5 এর বিপরীতে আছে 8, তাহলে এইটুকু এখানে আসলে এই পয়েন্ট, এই দুইটাকে যদি আমরা এখন যোগ করি তাহলে এইটা আসলো। এরপর 55.5 এর বিপরীতে আছে কত? 10, তাহলে 55.5 এর বিপরীতে আছে 10, 55 এই, আর এই হচ্ছে 10, তাহলে এখানে আসলে এই বিন্দু, এই হচ্ছে সেই বিন্দু। তাহলে এই দুইটা বিন্দুকে এখন যদি যোগ করি, এখান থেকে নিয়ে আসলে এখানে আসলাম। এবং এরপরে 65.5 এর বিপরীতে আছে কত? 12, তাহলে এই হচ্ছে 65.5 এর বিপরীতে 12, এখান থেকে আসলে এই পয়েন্টে আসে, এই পয়েন্ট, এই পয়েন্ট। তাহলে এইটাকে যোগ করি, এখান থেকে যদি এইটাকে যোগ করি, যোগ করলাম। এবং এরপরে কত আছে? 75.5 এর বিপরীতে আছে কত? 5। 75.5 এর বিপরীতে আছে কত? 4, 5, তাহলে এই হবে, এখানে হবে, এখানে এই হচ্ছে সে বিন্দুটা, ভুল করছি, এখানে। এখন এই রেখা থেকে এইটাকে আমরা যোগ করি, কালো কালি দিয়ে যোগ করি, এইটা থেকে যদি আমরা এখানে আসি, এই হচ্ছে আসছে। তারপর কত আছে? 85.5 এর বিপরীতে কত আছে? 7। 85.5 এইটা বিপরীতে কত আছে? 7, তাহলে 6, 7 হবে এখানে কোথাও, এই পয়েন্ট, এই পয়েন্টে। এখন আমরা যোগ করি, এই দুইটা বিন্দুকে যোগ করি, তাহলে এইটা যোগ করলে এখানে আসলো। এরপর 95.5 এর বিপরীতে কত আছে? 2, তাহলে এই হচ্ছে 95.5 এর বিপরীতে আছে কত? 2, এখানে হবে, এখানে। এখন এই দুইটা রেখাকে যদি আমরা যোগ করি, এখান থেকে আসছে কোথায়? এখানে। এবং এইটা এর পরের বিন্দুর এই যে মাথায় নিয়ে আসলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের কি? সেই গণসংখ্যা বহুভুজ। আমরা বইয়ের সাথে মিলিয়ে দেখতে পারি যে এটা হইছে কি না। আমি দেখি তো বইয়ের সাথে মিলিয়ে, হ্যাঁ হইছে। এই যে এই রেখা, এই যে রেখাটা এভাবে উঠছে, তারপর এইভাবে গেছে, তারপর এইভাবে গিয়ে এইভাবে আসছে। ঠিক আছে, বইয়ের সাথেও মিলছে আমাদের। তাহলে আমরা গণসংখ্যা বহুভুজ কিভাবে আঁকতে হয় দেখলাম। তো পরবর্তী লেকচারে আমি কিভাবে অজীব রেখা অঙ্কন করতে হয় সেটা দেখাবো। পরবর্তী লেকচারে 11তম লেকচারে আমি অজীব রেখা অঙ্কন দেখাবো। তখন অজীব রেখা অঙ্কন দেখাবো, তার মানে আমাদের থিওরিটিক্যালি যত আলোচনা আছে সব অলরেডি শেষ হয়ে যাবে অজীব রেখাটা দেখিয়ে দিলে। তো অজীব রেখার জন্য আমাদের কি কোনো ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন, যখন আলোচনা করবো তখন বলবো। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।